আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি। আজকের তোমরা এই সাহিত্যের রূপ ও রীতি এর আগে কি পড়ানো হয়েছিল তোমাদের? সাহিত্যের রূপ ও রীতি আরহাম স্যার অনলাইনে স্যার আমি স্যার নাই স্যার কোন স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমরা সাহিত্যের রূপ ও রীতি যেহেতু তোমাদের ক্লাস 9 থাকতে পারে, ওই কারণে আসলে জিজ্ঞাসাটা করা। আশা করি ক্লাস হয়নি তোমাদেরকে। আমরা আজকে এই বিষয়টা সম্পর্কে পড়ব। তো সাহিত্যের রূপ ও রীতি এটা হচ্ছে একটি প্রবন্ধ। সাহিত্যের অন্যান্য শাখার মতো এটা একটা শাখা, তার নাম হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধগুলো প্রবন্ধ হচ্ছে, প্রথমে একটু প্রবন্ধ সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেই, তারপরে আমরা মূল প্রবন্ধটি সম্পর্কে জানবো, পড়বো এবং আমাদের প্রাবন্ধিক সম্পর্কে, যিনি প্রবন্ধ রচনা করেন তাকে বলা হয় প্রাবন্ধিক। এই প্রাবন্ধিক সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রবন্ধ সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি তোমাদেরকে। প্রবন্ধ হচ্ছে সাহিত্যের ওই শাখা যেখানে একটা নির্দিষ্ট বিষয়ের গভীরে চলে যাওয়া হয় বা বিচার বিশ্লেষণ করা হয়। এটা গভীরে গিয়ে এর বিচার বিশ্লেষণ করে এর মূল ভেতরকার যে একটা রহস্য আছে বা কোন একটা বিষয় সম্পর্কে গভীরে গিয়ে তার থেকে সেখানে তথ্য বিশ্লেষণ থাকবে, উপাত্ত থাকবে, সেটা চার্ট আকারে হতে পারে, যে কোনো ভাবে হোক ওই বিষয়টার গভীরে গিয়ে সেখান থেকে মূল বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করা, এর নামই হচ্ছে প্রবন্ধ। তাহলে কথাটা কি বুঝতে পারতো? প্রবন্ধ হচ্ছে ওই বিষয়টাই যেটা একটা বিষয় সম্পর্কে আমরা মানে গভীর কি করব, গভীর অধ্যয়ন করব, অধ্যয়ন করে ওই বিষয়টার বিভিন্ন তথ্য উপাত্ত সেখানে অন্তর্ভুক্ত করে সেটা আমাদের সকলের সামনে যে উপস্থাপন করা, এরই নাম হচ্ছে প্রবন্ধ। তো এটা হচ্ছে একদম সাহিত্যের একজন নবীনতম শাখা। নবীনতম মানে হচ্ছে কি একদম নতুন একটা শাখা। নতুন তারও অনেক আগের, কিন্তু অন্যান্য সাহিত্য যেখানে তোমার উপন্যাস বলো, গল্প বলো, বা এছাড়াও আমরা যে কি পাই কবিতা, পদ্য আমরা যেগুলো পড়ি সেগুলো আরো আগের ধারা, কিন্তু সেই ধারায় তোমার প্রবন্ধটা হচ্ছে একদম নতুন একটা সংযোজন। নতুন হলেও অনেক আগের, কিন্তু তারপরও সবার পরে এই প্রবন্ধটা সম্পর্কে আমরা, বা এটাও যে একটা সাহিত্যের অংশ, সেই হিসেবে আমরা বিস্তারিত ধারণা পাই। তো এই সেই সুবাদে আমাদের যে এটা কি এই প্রবন্ধটা সাহিত্যের রূপ ও রীতি, এটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত জানবো। ওকে, আমি তোমাদেরকে স্লাইড শেয়ার করতেছি, সবাই মনোযোগ দাও। ক্লাস স্লাইডের যে বিষয়গুলো তোমাদের, আর খাতা কলম নিয়ে তোমরা রেডি হও। যে বিষয়গুলো লিখতে বলবো অবশ্যই সেগুলো লিখবা, এর জন্য প্রস্তুতি নাও। নিয়ে খাতা কলম নিয়ে উপরে হেডিং দাও যে সাহিত্যের রূপ ও রীতি, লিখেছেন হায়াত মামুন। হ্যাঁ, এইটা সবাই খাতা কলম নাও। খাতা কলম নিয়ে যে ব্যাপারগুলো লিখতে, ওইটা প্রথমে হেডিং দাও সাহিত্যের রূপ ও রীতি। লিখতে সবাই? খালিদ, খালিদ তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। এখানে এটা একটা বাচ্চার কণ্ঠ মনে হচ্ছে। স্যার ও তো আমাদের স্যার ওকে জিতে গেছে, ক্লাসে দেখি নাই। তুমি কি
আলিফটা এখানে কে? স্যার গেছে গা। হ্যাঁ চিনিও তো না, এটা কি এর আচ্ছা, চিনিও তো না গেছে স্যার। গা। এবার অন্য ক্লাস, জিন্দিগি প্রথমবার। অন্য ক্লাসের ছেলে মনে হয়, আমি তো বলি কি। আচ্ছা, ওকে, লিখছো সবাই? হৃদয় লিখছো? হেডিং দিছো? ইয়েস স্যার, দেখছি স্যার। ওকে, তাহলে তাহলে আমরা প্রথমে এদের সম্পর্কে একটু জানি। আমরা বিভিন্ন সাহিত্যিক সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই আগে। সাহিত্যিক দেখো, ওনারা হচ্ছে, তোমরা নাম শুনেছো যে এখানে চিনতেছো, তোমরা ওনাদেরকে চিনতেছো? চিত্রগুলো খেয়াল করো, উনি কে? শুনতেছো? কাউসাইন, কাউসাইন, আরহাম, হৃদয়, ইয়েস স্যার। এই যে এদেরকে চিনিস? কয়েকজনকে চিনি। আচ্ছা আচ্ছা, এই উনি কে বলতো দেখি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা যে সাহিত্যগুলো সম্পর্কে দেখতে পাচ্ছি, ওনাদের মধ্যে এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, উনি হচ্ছে শেক্সপিয়র, নাম শুনেছো? ইংরেজি সাহিত্যের বা ইংরেজি নাটকের যিনি ইয়েস কি স্যার। একজন অগ্রগণ্য ব্যক্তি, বা ইংরেজি নাটকের বা ট্রাজেডি নাটকের যে অগ্রপথিক বলা হয়, উনি হচ্ছে কি এই শেক্সপিয়র। এছাড়া তোর আছে কাজী নজরুল ইসলাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছেন সাহিত্যিক। তারা কি করেছেন? সাহিত্য রচনা করেছেন। যারা সাহিত্য রচনা করেন তারাই হচ্ছে সাহিত্যিক। আচ্ছা, এবার দেখ এখানে তাদের বিভিন্ন সাহিত্য কর্ম আছে, এখানে কিছু সাহিত্য আছে, যেমন ইংরেজিতে আছে দেখ, হ্যামলেট আছে, উইলিয়াম শেক্সপিয়রের, তারপর গীতাঞ্জলি আছে, এরপর মেঘনাদবধ কাব্য আছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ওনার। এছাড়া অগ্নিবীণা আছে কাজী নজরুল ইসলামের। এছাড়া দেবদাস, বিষাদ সিন্ধু সহ অনেকগুলো সাহিত্য কর্ম এখানের মধ্যে আছে। মানে দ্যাট মিন্স এগুলো হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা লিখেছেন কে? গীতাঞ্জলি কে লিখেছেন মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিটা রচনা করেছেন। সুতরাং এইগুলো হচ্ছে, আমরা এর আগে দেখলাম কিছু সাহিত্যিক, এখন সাহিত্যিক সহ কিছু আমরা তাদের সাহিত্য কর্ম সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা তাহলে এরপর স্লাইডে খেয়াল কর, সাহিত্যের রূপ। সাহিত্যের রূপটা হচ্ছে কোন কোন বিষয় নিয়ে সাহিত্যটা গঠিত হয়েছে, কোন কোন বিষয় নিয়ে। যেমন আমরা সাহিত্যকে দেখতে পাই, বিভিন্ন ভাগ দেখতে পাই, যেমন কবিতা, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস। এই ব্যাপারগুলো হচ্ছে কি সাহিত্যের রূপ। এই যে ব্যাপারগুলা, সেগুলোকে আমরা কি বলছি? সাহিত্যের রূপ বলছি। তাহলে এই সাহিত্যের রূপ সম্পর্কে একটু আমাদের জানতে হবে, আমরা বিস্তারিত জানবো। আগে তোমরা একটু খাতার মধ্যে লিখে নাও যে সাহিত্যের রূপ এবং রূপগুলো কি কি, এগুলো সম্পর্কে একটু লিখে নাও। কি কি রূপ আছে, উপরে হেডিং দাও সাহিত্যের রূপ, নিচে এই ব্যাপারগুলো একটু করে লিখে ফেলো। লেখা হয়েছে? হৃদয় লেখা হয়েছে? ইয়েস স্যার, লেখা হয়েছে। কাউসাইন জি স্যার। এগুলো লিখে নে।
জি স্যার লিখে নিচ্ছি। স্যার মোহাম্মদ আবুল কাসেম নুরি বিজয়টা কে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আরহাম, কি সমস্যা? স্যার নেট গেছিল গো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখে নে এই ব্যাপারটা, সাহিত্যের এই যে স্লাইডে এটা এই অংশটা লিখে নে। সাহিত্যের বিভিন্ন রূপ সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে, এখানে একটু লিখে নাও। ইয়েস স্যার। ওকে স্যার। তাহলে সাহিত্যের রূপগুলা কি কি দেখি, হৃদয় একটু বলো দেখি, সাহিত্যের রূপগুলো কি কি? কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, নাটক। নাটক, গুড। এগুলো হচ্ছে সাহিত্যের রূপ। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটু পরে। তার আগে আমরা এগুলো একটু লিখে নিচ্ছি সবাই, দেন আমরা পরবর্তী স্লাইডে যাব। স্যার শেষ। আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। সাহিত্যের রীতি। এখন উপরে হেডিং দাও, সাহিত্যের রীতি। সাহিত্যের রীতি বলতে কি কি বুঝছি আমরা? সাহিত্যের নিয়ম কানুন, আলোচনা এবং পর্যবেক্ষণ। একটা সাহিত্য তার নিয়ম, সাহিত্যের বিভিন্ন নিয়ম নীতি আছে, যেমন পদ্য কিভাবে লিখতে হয়, মানে পদ্য মানে হচ্ছে কবিতা, তারও একটা নিয়ম কানুন আছে। তারপর উপন্যাস কিভাবে লিখতে হয়, তার নিয়ম কানুন আছে। তারপর গল্প, প্রবন্ধ ইত্যাদি সবগুলো বিষয়ে কি আছে, একটা নিয়ম কানুন। তাহলে এই নিয়ম কানুনটা ঠিক মতো পালন হচ্ছে কিনা, তারপর এই বিষয়ে আলোচনা এবং পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে ওই বিষয়ের আমরা গভীরে গিয়ে ওইটা আসলে সাহিত্যের যে রস বা সাহিত্যের যে মূল বিষয়গুলো সেগুলো ফুটে উঠছে কিনা, সেই ব্যাপারে আমরা সাহিত্যের রীতিতে আলোচনা বা আমরা জানবো, সেখানেই জানবো। তাহলে সাহিত্যর রীতি কি কি নিয়ে আলোচনা করে? নিয়ম কানুন, আলোচনা এবং পর্যবেক্ষণ। এগুলো একটু লিখে ফেলো। লিখে শেষ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি আমি। তাহলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি, হায়াত মাহমুদ। এখানে এই যে হটা দেওয়ার দরকার নাই, এখানে লিখো হায়াত মাহমুদ লিখছো, হায়াত এভাবে লিখো। এখানে মাহমুদের এখানে তোমার হটা উল্লেখ করার দরকার নাই, এখানের মধ্যে একটা ভুলে চলে আসছে। এখানে হচ্ছে কি হায়াত মাহমুদ। ওকে, লিখছো না? এখানে কথা সাহিত্যিক হায়াত মাহমুদকে দেখতে পাচ্ছি আমরা। হায়াত উনি হচ্ছেন কি আমাদের হায়াত মাহমুদ, তোমাকে দেখতে পাচ্ছ? আর উনি হচ্ছে কি আমাদের সাহিত্য। হায়াত মাহমুদ, উনি হচ্ছে আমাদের কথা সাহিত্যিক হায়াত মাহমুদ। আচ্ছা,
তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি, একটু লিখো তার সম্পর্কে আমরা আজকে প্রথমে জানবো। লিখো হায়াত মাহমুদ সম্পর্কে। লিখো এখানে, লিখো এই লাইনটা, লিখো উপরের লাইনটা। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোড়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে লিখো, প্রথমে লিখো হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোড়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। লিখে শেষ? লিখে শেষ কিনা? হৃদয়, লিখা শেষ তোমার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমি যা বলবো তা লিখবা, কিন্তু এই মানে আমি অনেক আরো কথা, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব, সবগুলো লেখার দরকার নাই। এরপর তিনি বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা এবং তার পিতার মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। তাহলে তার পিতার নাম কি? হৃদয়, তার পিতার নাম কি? মোহাম্মদ শমশের আলী। আর মাতার নাম? আমিনা খাতুন। আমিনা খাতুন। তাহলে এই দুজন হচ্ছে তার পিতা মাতা সম্পর্কে জানলাম। এবং হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা মানে হচ্ছে এসএসসি। বর্তমানে আমাদের যে এসএসসি পরীক্ষাটা আছে সেটাকে বলা হচ্ছে কি প্রবেশিকা পরীক্ষা। তাহলে এই প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন 1956 সালে। এরপর হচ্ছে 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সৌরদ্দি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক মানে কি এইচএসসি বর্তমানে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি তিনি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর যাপন করছেন। তাহলে লিখো তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? লিখো তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই লাইনটা একটু লিখো। লিখা হলে জানাবে। স্যার কোনটা লিখবো? যে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যে শেষ থেকে 3 নাম্বার লাইনটা লিখছো? হৃদয়, তুমি কি লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে লিখো তিনি কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তাহলে তিনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে, প্রশ্ন আসতে পারে তোমার, তিনি কোন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? তাহলে লিখো তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। লিখেছো?
হৃদয়, লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, তার এখানে খেয়াল করো, কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেছেন। মানে মূলত তিনি প্রাবন্ধিক হিসেবে একটা আমাদের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি প্রায় অর্ধ শতাধিক গ্রন্থের রচয়িতা, অনেকগুলো গ্রন্থ তিনি কি রচনা করেছেন, 50-এর উপরে তার গ্রন্থ আছে। তার উল্লেখযোগ্য কয়েকটা গ্রন্থ এখানে উল্লেখ দেওয়া আছে, কয়েকটা গ্রন্থ, এগুলোর নামগুলো একটু লিখে নাও, লিখো। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো দিয়ে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এরপর রবীন্দ্রনাথ কিশোর জীবনী, এটা হচ্ছে একটা। এরপর নজরুল ইসলাম কিশোর জীবনী, এগুলো সম্পর্কে তিনি তার লেখা আছে, এগুলো একটা একটা করে, মানে এবং এটা হচ্ছে নজরুল ইসলাম কিশোর জীবনী, একটা গ্রন্থ হচ্ছে, বুঝছো? এগুলো একটু লিখে নাও, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো লিখতাম। হ্যাঁ হ্যাঁ, লিখো, লিখো। ওকে, স্যার লিখছি। আচ্ছা, এছাড়াও তিনি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তাহলে পুরস্কার লিখো, পুরস্কার দিয়ে তিনি যে পুরস্কারটা লাভ করেছেন সেটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। লিখো, শুধু পুরস্কার দিবা, মানে তিনি কি পুরস্কারে কি হয়েছেন, যে পুরস্কারটা পেয়েছেন সেটার নাম হচ্ছে কি বাংলা একাডেমি পুরস্কার, যেটা বাংলা একাডেমি তোমার নাম তো শুনেছো, 1955 সালে কি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি, ওই বাংলা একাডেমি কি থেকে দেওয়া হয়। স্যার লিখছি। আচ্ছা, তাহলে এ হচ্ছে তার আমাদের সাহিত্যিক পরিচিতি। তিনি এখনো পর্যন্ত কি আছেন, আমাদের মাঝে বেঁচে আছেন। একটু শব্দার্থ সংগুলো সম্পর্কে আমরা একটু জানবো এখন। শব্দার্থ খেয়াল করো, মেঘনাদ বধ, তোমাদেরকে প্রথমে একটা মেঘনাদ বধ একটা সাহিত্য কর্ম সাথে পরিচয় করাইছিলাম, মনে আছে? প্রথমে একটা তো চিত্র দেখাইছিলাম না? ইয়েস স্যার। হ্যাঁ, ওই এখানে হচ্ছে মেঘনাদ বধ কাব্য, মানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নাম, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটা কি করেছেন মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্তর রচিত যে মহাকাব্য তার নাম হচ্ছে কি মেঘনাদ বধ কাব্য। এটা লিখে রাখতে পারো, 1861 সালে প্রকাশিত হয়। 1861 সালে লিখে রাখতে পারো, মেঘনাদ বধ নিয়ে পাশে ব্র্যাকেটে লিখে রাখতে পারো, 1861 সালে প্রকাশিত। তারপর খেয়াল করো, এডগার অ্যালান পো, নাম হচ্ছে কি এডগার অ্যালান পো। ইনি হচ্ছেন একজন আমেরিকার কবি, গল্পকার এবং সমালোচক। ইনি হচ্ছে কি আমেরিকার একজন কবি, গল্পকার এবং সমালোচক। তারপর এইটা একটু লিখো, একাঙ্কিকা। একাঙ্কিকা হচ্ছে এক অঙ্কের নাটককে বলা হয় কি একাঙ্কিকা, লিখো। মানে যে সাহিত্যের যে বা নাটকের যে পর্ব বিভাজন, মানে ভাগ করা হয়েছে যে আলাদা আলাদা ভাগে, যেমন প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, ঠিক আছে, এইরকম যে আলাদা আলাদা ভাগ করা হয় এটাকে বলা হচ্ছে কি মানে পর্ব বিভাজন। তাহলে
কিন্তু কিছু নাটক আছে শুধু একটা অঙ্কেই শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা বলবো একাঙ্কিকা। তাহলে এটা একটু লিখো, একাঙ্কিকা। একাঙ্কিকা শব্দের অর্থটা কি হচ্ছে, এক অঙ্কের নাটককে বলা হয় একাঙ্কিকা। স্যার কিছু লিখতে হবে? একাঙ্কিকা সবগুলো লেখার দরকার নাই, জাস্ট একাঙ্কিকাটা লিখো, একাঙ্কিকা। লিখছো? দেখছি, শুধু এটা লিখবো যে নামটা? না না না, শুধু একাঙ্কিকা 3 নাম্বার যেটা আছে শব্দার্থ, ওটা লিখতে বললাম। আরগুলো এমনি শুনলে হবে, আমি যেগুলা লিখতে বলবো সেগুলো আলাদা করে বলে দিচ্ছি তোমাকে। ওকে, এরপরে তোমার কালাপাহাড়। কালাপাহাড় হচ্ছে একটি ঐতিহাসিক চরিত্র, যিনি কি ছিলেন, হিন্দু ধর্ম বিদ্বেষী একজন সেনাপতি এবং দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। মানে এই কালাপাহাড়টা ছিলেন, কালাপাহাড় হচ্ছে একটা ঐতিহাসিক চরিত্র, ঠিক আছে, যে হিন্দু ধর্ম বিদ্বেষী কি একজন সেনাপতি ছিলেন। ওকে, এরপরে দেখো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কে তোমরা জানো, তিনি ব্যাকরণ সহ বাংলা সাহিত্যের অনেক বেশি অবদান রেখেছেন। ওকে, তিনি তোমার যেটা সতীদাহ প্রথা সেটা সম্পর্কে, সেটা বিরোধে তিনি কি করেছেন, কাজ করেছেন এবং সেটার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাহলে এই রাজা রামমোহন রায় হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলিতে তিনি কি জন্মগ্রহণ করেন এবং সমাজ সংস্কারে, ধর্ম সংস্কারক এবং বহু ভাষাবিদ পণ্ডিত ছিলেন তিনি। এবং বাংলা সাহিত্যের প্রস্তুতি পর্বের ছিল, মানে প্রথম দিকে তাদের অবদান কিন্তু অনেক বেশি প্রথম দিকে, কারণ ওনারা যখন বাংলা সাহিত্যটা কি হচ্ছিল, বাংলা সাহিত্য মানে একটা একটা অবস্থান, একটা রূপ দান করাচ্ছিলেন, ঠিক ওই সময়কার হচ্ছে কি তিনি শিল্পী বলা যেতে পারে। তার অনেকগুলো গ্রন্থ আছে, এগুলোর একটা নাম হচ্ছে, দেখো দুই একটা গ্রন্থের নাম লিখতে পারো, যে বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সার, ঠিক আছে, বেদান্ত সার এবং গৌড়ীয় ব্যাকরণ, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। এগুলো লেখার দরকার নাই, আমরা জানলে হবে। তাহলে কি কি, একটা হচ্ছে বেদান্ত সার, একটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয় ব্যাকরণটা হচ্ছে কি, তিনি মানে কি বাঙালিদের মধ্যে প্রথম তিনি ব্যাকরণটা রচনা করেন, বাঙালিদের মধ্যে এই যে গ্রন্থটা তার, এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ওকে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই পড়ি। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো আমরা কি পড়বো। তাহলে আজকের একটু ডায়েরিটা একটু লিখে নাও তুমি, ডায়েরিটা লিখো, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি পড়বে এবং শব্দার্থ ও পাঠ পরিচিতি, লেখক প্রাবন্ধিক পরিচিতি, শব্দার্থ ও প্রাবন্ধিক পরিচিতি শিখবে। যেগুলো পড়েছি সেগুলো ভালো করে শিখে আসবে বা মনে রাখবে। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো? আরেকবার বলেন তো। হ্যাঁ, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি পড়বে এবং শব্দার্থ ও প্রাবন্ধিক পরিচিতি। প্রাবন্ধিক মানে হচ্ছে কি, আমরা বলেছিলাম তোমাকে, যিনি প্রবন্ধ রচনা করেন তিনি হচ্ছে প্রাবন্ধিক। তাহলে এই প্রাবন্ধিক পরিচিতি কি করবে, শিখবে। ওকে ওকে স্যার। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস আমাদের। পরবর্তী ক্লাসে দেখা হবে, যত সময় উপস্থিত থাকবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।